তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়। মাত্র ৩টি অক্ষর, কিন্তু শব্দটির আপাদমস্ত বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ, আর প্রত্যেক বিচ্ছেদের মাঝে নিহিত থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। সেই যে জন্মলগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবন পথের বাঁকে বাঁকে আরও কত বিদায় যে অনিবার্য হয়ে আসে, তা বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ভ্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে তো বলেছিলাম আমার ননদ বেড়াতে এসেছেন ঢাকা থেকে, তবে আজ তারা চলে যাচ্ছেন। তো বিদায় দিতে হবে, কিছুই করার নেই। কর্মব্যস্ততা, কর্মচঞ্চল আমাদের এই জীবন আমাদেরকে স্থায়ীভাবে কোথাও থাকতে দেয় না। তো সেই রেশ ধরে আমার ননদকেও চলে যেতে হবে। সকালের নাস্তা আগেই তৈরি করে নিয়েছি। আজকে আমি রুটি তৈরি করেছি, ডিমের অমলেট করেছি এবং আলু ভাজি করে দিয়েছি। ঝটপট নাস্তাটা তৈরি করে টেবিলে রেখে এসেছি। আর এখানে আমি একটু চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস করছি। আসলে ধ্রুব ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম ফ্রাইড রাইসটাই করে দেই, এটা টিফিনে নিয়ে যাবে। যেহেতু সকালবেলা যাচ্ছে, খুব সকালে, এত সকালে তো ঠিক মতন খাওয়া যায় না। এই খাবারটা সাথে থাকলে জার্নি পথে আর কি খেতে পারবে। যেতে যেতে তো দুপুর হয়ে যাবে, সেই জন্য আমি এখানে একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি। আর সাথে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, কমলা দিয়েছিলাম, এগুলোই নিয়ে যাবে আর কি। আর রান্না করছিলাম, তবে মনটা খুব খারাপ লাগছিল। এই কয়দিন বাড়িটা একদম মেতে ছিল, বাচ্চারা খুব আনন্দ করেছে। ননদদের সাথে তো গল্পের ঝুড়ি নিয়ে বসেছিলাম আমরা। দেখা গেছে রাত্রি 12টা 1টা বেজে যাচ্ছিল, গল্প আমাদের শেষ হচ্ছিল না। তো কয়েকটা দিন খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তবে বিদায় যতই কষ্টের হোক না কেন, বিদায় তো দিতেই হবে, তাই না? যাই হোক, এখানে কিন্তু এই যে ধ্রুবকে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজি, রুটি এবং ডিমের অমলেট। আর এই যে এটা কিন্তু আমাদের এলাকার ঐতিহ্যবাহী মিষ্টি, প্যারা সন্দেশ। এটা খুব টেস্টি একটি মিষ্টি, আমি আগে কখনো খাইনি, মানে বিয়ের পর এখানেই প্রথম আমি এই মিষ্টিটা খেয়েছি। আমি তো ছোট থেকে ঢাকায় বড় হয়েছি, তো ঢাকায় আমি কখনো এই মিষ্টিটি খাইনি। আর খুব টেস্টি একটা মিষ্টি, যারা খেয়েছেন তারা তো জানেন। যাই হোক, এটাও দিয়ে দিলাম। ধ্রুবর কিন্তু এই মিষ্টিটা খুব প্রিয়। তো এই যে ধ্রুব, বয়স কিন্তু বেশি না, সে কিন্তু কেবল ক্লাস 8 পার করে 9-এ উঠবে, কিন্তু বিশাল বড়সড় হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ভার্সিটিতে পড়ে। তো সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন বাবাটার জন্য। আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে, আর বাবা মায়ের নেককার সন্তান হিসেবে যেন কবুল করে নেয়। আর এই তো তাদেরকে বিদায় দিয়ে দিলাম, চলে যাচ্ছে। খুব সকালে 7টার সময় বের হয়ে যাচ্ছে, না দুঃখিত, 7:30টার সময় বের হয়ে গেছে। 7টা 40-এ গাড়ি, তো বাস স্ট্যান্ড যেহেতু আমাদের কাছাকাছি, সেই জন্য 7:30টার দিকেই রওনা হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রিক্সাটা চলে যাচ্ছিল। তারপরে বাসায় ফিরে একটু ঘুমিয়েছিলাম, কেননা অনেক ভোরে উঠেছি, চোখ জ্বলছিল। তো ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই, যেহেতু সবাই ঘুমাচ্ছে আর নাস্তাও তৈরি করা হয়ে গেছে, যে যার মতো উঠে খেয়ে নেবে। তো গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ঘন্টা 2-এর মতো ঘুমিয়েছি। তারপরে উঠে গোসলটা করে নিয়েছিলাম, কেননা দেরি হয়ে গেলে পরে আর গোসল করতে ইচ্ছা করে না, যেহেতু শীতের দিন। সেজন্য ঘুম থেকে উঠেই আগে কাপড় চোপড় ধুয়ে গোসল করে ছাদে গিয়ে কিছুক্ষণ রোদ গায়ে লাগিয়েছি। তারপরে এসে এই যে দুপুরে রান্নার আয়োজন করছি। এখানে আমি লাল শাক ভাজি করছি। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। আর শাক ভাজিতে সবসময় একটু রসুনটা বেশি ব্যবহার করি। আমার শাশুড়ি মা বলেন শাক ভাজিতে বেশি রসুন দিলে অনেক বেশি ভালো হয়, টেস্টি হয় খেতে। তো সেই জন্য আমি সবসময় শাক ভাজিতে একটু বেশি রসুন ব্যবহার করি, সত্যিই খুব টেস্টি হয়। তো এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে শাকটা রান্না করে নিচ্ছি। শাকটা কিন্তু এই যে ভাজা ভাজা করে নিচ্ছি, আর শাকটা হয়ে যাচ্ছে এদিকে, ওদিকে কিন্তু আমি ভাতও রান্না করে নিচ্ছি একই সাথে। এখানে কারি কুকারের মধ্যে শাক রান্না করছি, ওদিকে আবার ইন্ডাকশানে ভাত রান্না করে নিচ্ছি। দুঃখিত, আমার এটা ইন্ডাকশান না, ইনফ্রারেড চুলা।
যাই হোক আমি ওখানে ভাতটাও রান্না করে নিচ্ছি। আজ আর বেশি কিছু রান্না করব না। রান্না করতে তেমন ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে। আর এই তো এদিকে কিন্তু একটু মাছের ঝোল করব। সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে একে একে বাকি সব মশলা কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা কষিয়ে আজকে রান্না করছি আমি সিম, আলু, বেগুন সব হযবরল সব তরকারি একসাথে করে মাছের ঝোল। তো যাই হোক এখানে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ আর হচ্ছে আদা রসুন বাটা সব দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি সবজিগুলো এখানে অ্যাড করে দিব। আজকে সব রকমের সবজি দিয়ে একসাথেই রান্না করে নিচ্ছি। আসলে বললামই তো মনটা ভালো লাগছে না এত রান্না করতে। সেজন্য একবারে একটু বড় করে তরকারি রান্না করছি। দুপুরে এবং রাতে একবারে হয়ে যাবে। আসলে আমাদের বাসায় কিন্তু দুপুরে আলাদা তরকারি রান্না করা হয়, আবার রাতের জন্য আলাদা তরকারি রান্না করা হয়। একই তরকারি দুই বেলায় খায় না। তো সেজন্য কিন্তু আমি আলাদা আলাদা করে রান্না করি। তবে আজকে ভালো লাগছিল না। এজন্য আমি একসাথেই বড় করে তরকারি রান্না করে নিচ্ছি। এটাই ২ বেলা করে নিব ইনশাআল্লাহ। এই তো এ পর্যায়ে কিন্তু আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর মাছগুলো আমি ওইদিকে আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম। মাছ ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ভাত উঠিয়ে দিয়েছি। ওইদিকে ভাত হচ্ছে, এদিকে তরকারিটাও হচ্ছে। তো সবজিগুলো ভালো করে কষানোর পরে আমি এই তো ঝোলের পানিও দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি। এখানে ২ পিস ইলিশ মাছের মাথা ছিল, সেগুলো দিয়েছি। আর এই তো এখানে কিছু সার্ডিন ফিশ ভেজে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা আমি কিন্তু ভালো করে রান্না করে নিব। আর এই তো তারপরে কিন্তু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। নামাজ আদায় করে নিয়েছি। আমার ছেলেও নামাজ আদায় করে নিয়েছে। এখন আমরা একসাথে খেয়ে নিচ্ছি। তো আমার ছেলে কিন্তু লাল শাক খেতে খুব পছন্দ করে। ভাতটার রং একটু লাল লাল হয়, তার নাকি খুব ভালো লাগে। তো আজকে বেশ মজা করে সে লাল শাক দিয়ে ভাত খেয়েছে। আর আমরা যখন ভাত খাচ্ছিলাম তখন কিন্তু বারবার মেজো ননদের ফোনে ট্রাই করছিলাম, কিন্তু কিছুতেই কল ঢুকছিল না। মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে আমাদের খুব টেনশন হচ্ছিল যে কী ব্যাপার, জার্নি করছে, এদিকে মোবাইলটা বন্ধ। তো বারবার বাড়িতেও ফোন দিচ্ছিলাম, মানে বাড়িতে তো আমার ননদের হাজব্যান্ড ছিল, তো তাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করছিলাম। তো জানাচ্ছিলেন যে না এখনও বাসায় পৌঁছায়নি। বলছে যে হয়তোবা জ্যামে আটকে পড়েছে। তো খুব টেনশন হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু একটু লেট হয়েছে, তবে বাড়িতে পৌঁছে গিয়েছে এবং পৌঁছেই ফোন দিয়ে জানিয়েছে। তো আসলে এরকম কেউ জার্নি পথে যদি মোবাইলটা বন্ধ থাকে খুব টেনশন লাগে। তো আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া, সহি সালামতে পৌঁছে গিয়েছেন তারা। আর এই তো এখানে কিন্তু একবারে সন্ধ্যায় চলে এসেছি। সন্ধ্যায় একটু দুধ গরম করে দিয়েছি বাচ্চাদেরকে, মানে আমার জায়ের মেয়ে ছিল আর আমার ছেলে। তো দুধ গরম করে দিয়েছি, দুধটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা ক্রিম কুকিজ। তো তারা এখন খেয়ে নিবে। আর আজকে আমি এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নিবেন। আর এই শীতে সাবধানে থাকবেন, ঠান্ডা লাগাবেন না, কারণ ভয়ঙ্কর রূপে ঠান্ডা লেগে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যাদের আর কি অ্যাজমার সমস্যা আছে তাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।